সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয় এগিয়ে যাওয়া বাংলাদেশে মানবাধিকারের হালচাল। আর এ নিয়ে আমাদের সাথে উপস্থিত রয়েছেন বিচারপতি সৈয়দ আমিনুল ইসলাম, আইন বিশেষজ্ঞ, রয়েছেন অ্যাডভোকেট সুলতানা কামাল, মানবাধিকার কর্মী, এবং অধ্যাপক সলিমুল্লাহ খান, ইনস্টিটিউট অব লিবারেল আর্টস, বাংলাদেশ। প্রিয় দর্শক, আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে সরাসরি এই আলোচনায় যোগ দিতে পারবেন। সেই জন্য আমাদেরকে ফোন করতে হবে, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তা আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। নারায়ণগঞ্জে সিটি নির্বাচনে প্রচারণা জমজমাট, সকাল থেকেই গণসংযোগে প্রার্থীরা। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে ইসির বৈঠকে সিইসি বললেন সেনা মোতায়েনের প্রয়োজন নেই। অভিবাসীর মর্যাদা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। অভিবাসন ও উন্নয়ন বিষয়ক বৈশ্বিক সম্মেলনে প্রধানমন্ত্রী, যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান। বিদ্যুৎ আমদানির পর এবার গ্যাস সঞ্চালনও বাংলাদেশ ভারতের মধ্যে নতুন সম্ভাবনা। শিগগিরই গ্যাসের দাম সমন্বয়ের আভাস প্রতিমন্ত্রী। মানবাধিকার রক্ষায় অনেকটাই পিছিয়ে বাংলাদেশ, মত বিশিষ্টজনদের। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আইনের শাসনের পরিপন্থী, অভিযোগ পেলেই ব্যবস্থা, হুঁশিয়ারি আইনমন্ত্রী। এবং বরিশাল থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে অপহরণ করে টানা 8 দিন নির্যাতনের অভিযোগ। সালিসি বৈঠকে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ এলাকাবাসী। আমরা চলে আসছি আমাদের আজকের আলোচনায়। আমরা জানি যে আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস। 1948 সালের 10 ডিসেম্বর জাতিসংঘের উদ্যোগে ফ্রান্সের রাজধানী প্যারিসে জাতিসংঘের সদস্য দেশগুলো সার্বজনীন মানবাধিকার সনদে স্বাক্ষর করে এবং 1950 সাল থেকে এই দিনটি বিশ্বব্যাপী মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়ে আসছে। যদিও বাংলাদেশে অনেক পরে, স্বাধীনতারও অনেক পরে দিবসটি পালন হওয়া শুরু করে। তো আমরা যেটা বলতে চাচ্ছি যে আসলে বাংলাদেশ তো অনেক কিছুতেই এগিয়ে যাচ্ছে। আমরা জানি অর্থনৈতিকভাবে এগোচ্ছে, অনেক সূচকে, সামাজিক সূচকে এগিয়েছে, নারীর ক্ষমতায়নে এগিয়েছে। কিন্তু যে দুই একটি বিষয়ে আমাদের এখনো অতৃপ্তি রয়ে গেছে, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে মানবাধিকার। আমরা কতটা আসলে মানবাধিকার রক্ষা করতে পারছি বা এই বিষয়ে কতটা প্রাধান্য দিচ্ছি রাষ্ট্রীয়ভাবে বা সামাজিকভাবে। আমরা যদি একটা পরিসংখ্যান দেখি যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, যেটা বন্দুকযুদ্ধ বা ক্রস ফায়ার বলা হয় যেটাকে, সেটা 2013 সালে তাতে মারা গেছেন 41 জন। 2014 সালে সংখ্যাটা দাঁড়িয়েছে 104 জন এবং 2015 সালে 105 জন এবং এবছর নভেম্বর পর্যন্ত 108 জন। অর্থাৎ সংখ্যাটি কিন্তু বাড়ছে। এতে আমরা খুব তৃপ্ত হতে পারছি না। আমি বিচারপতি সৈয়দ আমিনুল ইসলাম আপনার কাছেই আসবো। কেন আমাদের সব যে আমরা আজকে মানবাধিকার নিয়ে যে কথাটা বলছি, এটার উন্নয়নের পথে বা মানবিক মর্যাদা নিয়ে আমাদের দেশে আমরা বসবাস করতে পারছি না, তার পেছনে কিন্তু অনেক কারণ আছে। সামাজিক, রাষ্ট্রীয় এবং পারিবারিক। আমরা যদি আমাদের নিজের পরিবারের দিকেই তাকাই, সেখানে দেখবেন প্রতিটি পদে পদে কিন্তু আমরা মানবাধিকার লঙ্ঘন করছি। আমরা আমাদের নিজের কন্যা সন্তান এবং পুত্র সন্তানকে এক দৃষ্টিতে দেখি না, এখনো কিন্তু আমরা দেখি না। দেখবেন উচ্চ শিক্ষিত, বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন বা সমাজে অত্যন্ত প্রতিষ্ঠিত ব্যক্তি, জ্ঞানী গুণী ব্যক্তি, তারাও কিন্তু আমরা যখন ব্যক্তিগত আচরণ করি, দেখা যায় আমরা আমাদের পারিবারিক জীবনে এই যে জেন্ডার ইনইকুয়ালিটিটা আমরা এখন পর্যন্ত ওটা কাটিয়ে উঠতে পারছি না। এটা সামাজিক পরিবেশ একটা এদের জন্য দায়ী, এবং এর থেকে উত্তরণের জন্য এই সামাজিকভাবে, পারিবারিকভাবে যদি আমরা যে মানবাধিকারটা লঙ্ঘন প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদের শিক্ষার অবাধ 100% আমাদের শিক্ষা হতে হবে। শিক্ষা অর্থ শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা না, সত্যিকার অর্থে শিক্ষিত হতে হবে এবং
কালচারালি আমাদের মন মানসিকতার উন্নয়ন ঘটাতে হবে। সেটা যদি আমরা না করতে পারি তাহলে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমরা মানবাধিকারকে পুরোপুরি বাস্তবায়িত করতে পারছি না। এটা আমাদের একটা সোশ্যাল লিগ্যাসি। তারপরে সামাজিক জীবনে এইটা আমাদের তো একটা, আমাদের আজকে মানবাধিকার কথা বলতে গিয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের মাথা হেট হয়ে যাওয়ার কথা। যে এই দেশে 30 লক্ষ শহীদ প্রাণ দিয়ে এই দেশ প্রতিষ্ঠা করলো, সেই যেখানে সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ হলো রাষ্ট্রের সেটা মূল নীতি, সেইখানে পদে পদে মানবাধিকার রাষ্ট্রীয় পর্যায়ে পদদলিত হবে, এটা তো আমরা কল্পনাও করতে পারি না। আমরা সমাজে, আপনি বলেছেন বিভিন্ন দিকে আমরা অনেক দূরে এগিয়ে গেছি আমাদের প্রতিবেশী ভারত চেয়ে, এবং বাংলাদেশে এখন উন্নয়নের মডেল রোল হিসেবে বলা হয়। কিন্তু আমাদের মানবাধিকারের ক্ষেত্রে আমরা অত্যন্ত পিছিয়ে আছি বলে আমি মনে করি। এই যে দেখেন, এই নিরীহ মেয়েদের উপর যে অত্যাচারটা হচ্ছে, এই কিছুদিন আগে যেটা হলো, বা প্রতিবাদ করতে গেল তা সে পা হারিয়ে আসলো। এটা কি আমাদের প্রশাসন দেখেন না? সংখ্যালঘুদের উপর যে নির্যাতন, সংখ্যালঘুতে আমি আসি, সংখ্যালঘু তো 71 সালে 22 ছিল, এখন 9 আসছে। এবং সেটাও যদি আমরা দেখি, সেখানেও আওয়ামী লীগ, আমরা শুধু জামাত শিবিরকে দিলে হবে না, তার সাথে দেখা যাবে আওয়ামী লীগের সম্পৃক্ত। জামাত বিএনপিকে শেষ করেছে, এখন জামাত আওয়ামী লীগকে শেষ করার পথে আছে। এবং আওয়ামী লীগের অনেক স্থানীয় পর্যায়ে দেখবে, তৃণমূল পর্যায়ে বহু জামাতের নেতা কর্মী তৃণমূল পর্যায়ে আজকে আওয়ামী লীগে যোগদান করেছে, কিন্তু তার কোনো প্রতিবাদ নাই, কোনো সুরাহা নাই। এই যে ব্রাহ্মণবাড়িয়ার ঘটনাটা দেখেন, একদিন যদি হতো, এটা তো পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনা, এবং তার সাথে স্থানীয় প্রশাসন এবং সরকারি দলের সদস্য এবং ইউনিয়ন সদস্য এমনকি পর্যন্ত জড়িত। এবং তারপরে যে দুইজন সাংসদ আছেন দেখেন, তারাও এটাতে ইন্ধন জুগিয়েছেন। মানে সরকারের পর্যায়ে থেকে, ব্যক্তিগত পর্যায়ে, সাংসদের পক্ষ থেকে, দলীয় পর্যায়ে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই এটাকে প্রতিহত করার জন্য। আজকেও সেখানে সংখ্যালঘুরা একটা আতঙ্কের মধ্যে বিরাজ করছে। এবং এই আতঙ্ক, ওই গত নির্বাচনে বিএনপি যখন 2001 সালে আরম্ভ হলো সংখ্যালঘুদের আক্রমণ, সেই আক্রমণ কিন্তু অব্যাহতভাবে চলছে। এবং 14 সালে যে নির্যাতন হলো, সেইটারও কিন্তু এই সরকার ক্ষমতায় এসে প্রতিকার করতে পারেননি। সরকারের কেন জানি একটা ব্যর্থতা, সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হচ্ছে, পদে পদে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সেই দিকে আমার মনে হয় পলিটিক্যাল উইলের অভাব, না তাদের অক্ষমতা, না তারা সুষ্ঠুভাবে সেটাকে সামাল দিতে পারছেন না। এটা কিন্তু আমাদের একটা সমাজে একটা দুষ্ট গ্রহ হিসাবে বিরাজ করছে। ধন্যবাদ বিচারপতি আমিরুল ইসলাম। আমরা পরে আবার আসবো আপনার কাছে। আমি একটু অ্যাডভোকেট সুলতানা কামাল আপনার কাছে যাব। আপনি দীর্ঘদিন ধরে মানবাধিকার নিয়ে কাজ করছেন, আপনি কিভাবে মূল্যায়ন করবেন আমাদের মানবাধিকার পরিস্থিতিকে? ধন্যবাদ আজকে বিশেষ দিনে এই আলোচনাটা নিয়ে আসার জন্য। আমার মনে হয় যে অনেক কথাই আমরা ইতোমধ্যে শুনে ফেলেছি, এবং যে কথা দিয়ে আপনি শুরু করেছিলেন আপনার সূচনা বক্তব্যে, কিংবা আমরা যেটা দেখেছি যে বাংলাদেশ এত দিকে অনেক অগ্রগামিতার স্বাক্ষর রাখার পরেও মানবাধিকার ক্ষেত্রে পিছিয়ে পড়েছে। এ ব্যাপারে কিন্তু আমরা দুঃখের বিষয় যে কোনো রকম দ্বিমত পোষণ করতে পারছি না। কারণ বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে ঠিকই অনেক উন্নয়নের স্বাক্ষর রাখছি আমরা। নারী অগ্রসরমানতা যেটা আছে সেটা নিয়ে আমরা বিশ্বে প্রায় চমক সৃষ্টি করেছি। মানুষ প্রশ্ন করে আমাদেরকেই যে এত কিছুর মধ্যে দিয়েও নারীরা কিভাবে এত এগিয়ে যাচ্ছে। কিন্তু একই সঙ্গে মানবাধিকারের ক্ষেত্রে যখন প্রশ্নগুলি ওঠে, যে কথাটা বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামও বললেন, যে আমাদের যদি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা, কিংবা আপনার সূচনা বক্তব্যে সেটা ছিল, সেই বিষয়টা যখন চলে আসে, আজকেও কিন্তু আমরা গুমের যে হিসাবগুলি পেয়েছি, যে মানুষ যে হারিয়ে যাচ্ছে পরিবার থেকে, পরিবার পরিজন প্রতিদিন তাদের প্রিয়জনের ফিরে আসার জন্য অপেক্ষা করছে, কিন্তু কোনো খোঁজ খবর পর্যন্ত তারা পাচ্ছে না। যে কথাটা আমি বারবারই বলি, যে মানুষের যদি কোনো কারণে মৃত্যু ঘটে, দুর্ঘটনায় কিংবা হত্যাকাণ্ডের কারণে যে কোনো ভাবেই, সেখানে কিন্তু শোকের একটা পরিসমাপ্তি ঘটে।
কিন্তু এই ধরনের অপেক্ষার কিন্তু কোনো পরিসমাপ্তি পরিসমাপ্তি ঘটে না। হ্যাঁ, এটা খুবই চলতেই দুঃসহ- থাকে, এটা খুবই দুঃসহ একটা অবস্থা নিয়ে যায়। এবং ইদানিং এটা আবার একটা- আমি একটু যোগ করতে চাই যে ইদানিং আবার দেখা যাচ্ছে যে গুম হলেই বলা হচ্ছে যে জঙ্গিবাদে দিকে চলে গেছে হয়তো, কিন্তু আমরা জানি না যে এদের মধ্যে আসলেই কেউ গুম হয়েছে কিনা। হ্যাঁ, আমি মনে করি যে এটা অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন একটা বিষয়, যেখানটা চট করে এই ধরনের কোনো বক্তব্য দিয়ে দেওয়া হয় কোনো তদন্ত ছাড়া, কোনো নির্দিষ্ট প্রমাণ ছাড়া। বিচারপতি মহোদয় এখানে বসে আছেন, তিনিও জানেন যে কোনো রকম প্রমাণ ছাড়া কোনো কিছুর একটা উপসংহার টেনে দেওয়াটা কতখানি অন্যায়, আসলে অন্যায্য, সেটা ন্যায় বিচারের পরিপন্থী। কাজে সেটা রয়েছে। আমরা জানি, আপনি যে প্রশ্নটা করেছিলেন যে তাহলে কি মানবাধিকারের বিষয়টা রাষ্ট্রের কাছে প্রাধান্য পাচ্ছে না, আমাদের কিন্তু দুঃখের সঙ্গে বলতেই হয় যে আসলে সেখানে আমরা দেখতে পাই যে আসলেই প্রাধান্য পাচ্ছে না। অন্য অনেক কিছুকে প্রাধান্য দেওয়া হচ্ছে এবং কখনো কখনো এটাও বলা হচ্ছে যে অন্য বিষয়কে প্রাধান্য দিতে গিয়ে আমাদের মানবাধিকারের ক্ষেত্রে কিছুটা ছাড় দিতেই হবে। তখন কিন্তু সেই প্রশ্নটা উঠে, যেটা বিচারপতি বললেন যে একটা সময় যে শুরু হলো সংখ্যালঘুদের উপরে নির্যাতন, অত্যাচার, যে ভয়ঙ্কর একটা অবস্থা আমরা দেখেছিলাম 2001 সালের নির্বাচনের পরে, সেটা আর থামানো যায়নি। এটা থামানো না যাওয়ার একটা কারণ হয়তো হতে পারে যে ব্যর্থতার ব্যাপার রয়েছে, সেটাও আমাদের জন্য উদ্বেগজনক। আরেকটা হচ্ছে যে আমরা যেন স্পষ্টতই দেখতে পেয়েছি যে না থামাতে চেয়ে বরং সেটাকে কিছু জলসিঞ্চনও করা হয়েছে কখনো কখনো, একটা আপোষকামিতার মধ্যে ঢোকা হয়েছে। এই যে হেফাজতে ইসলাম যে কথাটা বললেন নারীদের সম্পর্কে, যে নারীদের ক্লাস 5 এর উপরে আর পড়াশোনা করার কোনো প্রয়োজন নাই, সেই ধরনের বক্তব্য কিন্তু সহ্য করে নেওয়া হয়েছে। তো মানবাধিকারের লঙ্ঘনকে যদি সহ্য করে নেওয়া হয়, একটা গ্রহণযোগ্যতা দিয়ে দেওয়া হয়, সেটা কিন্তু বাড়তে থাকবে। মানবাধিকারের লঙ্ঘন ঘটলে সেটার প্রতিবাদ করতে হবে, সেটা প্রতিহত করার চেষ্টা করতে হবে। কিন্তু সেটা না হয়ে বরং আমরা দেখেছি অনেক ক্ষেত্রে দায়িত্বশীল অবস্থানে যারা আছেন তারা এটাকে মোটামুটি ভাবে একটা গ্রহণযোগ্যতা দিয়ে দিচ্ছেন। আমি এই প্রসঙ্গে একটা কথা বলতেই হবে আমাকে, সেটা হলো আজকে আমরা বাল্যবিবাহের আইনটা নিয়ে যে অবস্থায় পড়েছি, সেখানে বলা হচ্ছে যে বাস্তবতা বিচার করে এটা করতে হবে। তো বাস্তবতার প্রতি নতি স্বীকার করা তো নেতৃত্বের কাজ না, বাস্তবতাকে পরিবর্তন করাটা হচ্ছে তার দায়িত্ব, এবং সেই জন্যই তাকে নেতৃত্বের আসনে বসানো হয়। যে কথাটা আমি বারবারই বলি যে কিসের জন্য আমরা তাদের এত সুযোগ সুবিধা দিয়ে একটা জায়গায় বসিয়ে রাখি, তাদেরকে কোনো রকম ভাবে আমরা বিরক্ত করতে পারবো না। একটা সংসদ ভবন রয়েছে যেটা আমাদের নিজেদের ভবন, কিন্তু সেখানে আমি তো ঢুকতে পারবো না, তাই না? এই যে একটা প্রিভিলেজড অবস্থানে তারা, একটা সুবিধাজনক অবস্থানে তারা বসেন কিসের জন্য? যে তারা সমাজে কিছু ইতিবাচক পরিবর্তন এনে দেবেন। তা না হলে তারা কিসের জন্য সরকার পরিচালনার কাজে বসেন, কিসের জন্য সমাজের নেতৃত্ব নেওয়ার দায়িত্বটা নিতে চান? এবং যখন তারা নির্বাচনের সময় আমাদের কাছে আসেন, এই কথাগুলোই তো তারা বলেন যে যেই অবস্থায় তোমরা আছো সেটা থেকে পরিবর্তন এনে দেব, এবং ইতিবাচক পরিবর্তন। সেখানে ক্ষমতায় যে যদি আবার বলেন যে না না, যে অবস্থা আছে সেই অবস্থায় থাকবে কারণ এটা বাস্তবতা, তাহলে তাদের নেতৃত্বের কি মাহাত্ম্য থাকলো? সেটা তো আমার একটা বিরাট প্রশ্ন আজকে মানবাধিকারের দিনে। অধ্যাপক সলিমুল্লাহ খান, আপনি কি বলবেন? বলার তো অনেক কিছু আছে, সময় তো অল্প, তবে আমি বলি আমরা যেটা নিয়ে আজকে বসেছি, এই যে আন্তর্জাতিক মানবাধিকার দিবস, এটা যে জাতিসংঘের উদ্যোগে হয়েছে, লক্ষ্য করেন এটাকে বলা হচ্ছে মানবাধিকারের সার্বজনীন ঘোষণা। মানে ঘোষণা বলছি কেন, এটা কিন্তু আইন ছিল না। অর্থাৎ এটা বলা হয়েছে এটা সকলে অনুসরণ করবেন, সেই কারণে হচ্ছে প্রথমেই সরিষার মধ্যে ভূত আছে। কেন? এমন নয় যে তারা এটা হঠাৎ করে করেছেন, অনেকদিন ভাবনা চিন্তা করে এটা আইন করতে পারেননি বলে, সবাই মানছিল না বলে। উদাহরণ দিচ্ছি, আমরা এখন মানবাধিকার বলতে বুঝি এইগুলি: প্রাণ ধারণের অধিকার, আমাকে কেউ হত্যা করতে পারবে না; সম্পত্তির অধিকার, আমাকে বিনা বিচারে বন্দী করতে পারবে না। এগুলিকে আমরা কতগুলি বলে ফান্ডামেন্টাল ফ্রিডমস। এগুলো এছাড়াও আরো কিছু আছে। এই যে 30 দফা সম্বলিত যে ঘোষণাটি হলো 1948-এ, তারপরে তা যে যথেষ্ট না সেটা প্রমাণ পেলাম আমরা 18 বছর পরে 1966 সনে আবার দুটো আলাদা ঘোষণাপত্র হলো। তাদের বলে রাখি, একটার নাম হচ্ছে সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, রাজনৈতিক অধিকার, নাগরিক অধিকার, আরেকটা হচ্ছে অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অধিকার। এখনো কিন্তু বলা রাখা দরকার যে জাতিসংঘ অনেক কিছু করেছে। আমি আমাদের দেশ থেকে একটু পৃথিবীর বাইরের থেকে তাকাচ্ছি, কারণ আমরা তো তাদের স্নেহ ছায়ায় প্রতিপালিত হচ্ছি। কাজে সেই স্নেহ এবং ছায়া যারা দেন তারা কি করেন সেটা আপনাকে দেখতে হবে। তারা জাতিসংঘে একটা ভালো রকমের একটা স্থাপত্য করেছেন। বিভিন্ন চুক্তির মাধ্যমে অনেকগুলো আইন হয়েছে। নারীদের বিরুদ্ধে ডিসক্রিমিনেশন করা যাবে না, শিশুদের করা যাবে না, রিফিউজিদের করা যাবে না, এরকম আমরা আলাদা 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 করেছি। যেমন একটা উদাহরণ দিই আমি, টর্চার, এই কথাটা পুলিশরা বলতে চান না,
তারা বলেন যে কি এটা এনহ্যান্সড ইন্টারোগেশন, এভাবে বলেন। তাহলে টর্চারের বিষয়ে আমরা সকলে একমত, কিন্তু যেটাকে আমরা বলি 2001 সনের 11 সেপ্টেম্বরের ঘটনা, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন জগৎ বিখ্যাত আইন বিশেষজ্ঞ অ্যালান দার্শোভিটস উনি বলছেন এই টর্চারকে আইনগত স্বীকৃতি দিতে হবে, কেননা সন্ত্রাসবাদ বা ত্রাস নীতির বিরুদ্ধে লড়াই করতে হলে এটা দরকার। তা আমাদের পুলিশরা তো এর চেয়ে বেশি কিছু বলছে না। এখন মার্কিন যুক্তরাষ্ট্র আরো নিয়ম করেছে, যদি তার কোনো কর্পোরেশন অন্য দেশে মানবাধিকার লঙ্ঘন করে, মার্কিন সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে সেটার দায় তারা নেবে না। এই জন্য তারা টর্চারের জন্য আবার করেছে কি, রাজনৈতিক অধিকারগুলো তারা তারপরও স্বীকার করেন। 1990 পরে মার্কিন সিনেট এটা রেটিফাই করেছেন 1966 সনের কোভনেন্ট, কিন্তু দ্বিতীয়টা তারা কখনোই রেটিফাই করেননি। তাহলে পৃথিবীতে যারা আমাদের উদাহরণ স্থাপন করবেন, আপনি আচরি ধর্ম অপরে শেখাবার কথা যাদের, তারা শুনে এটা করছেন না। কেন করছেন না? তাদের কারণ তারা গুয়ান্তানামো বেতে ক্যাম্প এক্সরে করেছে। ইরাকে আবু গারাইবের কথা আমরা জানি, মিশরও এরকম টর্চার সেল আছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আউটসোর্সিং করে যাদেরকে তাদের নির্যাতন করতে হবে তাদেরকে তার আইনগত সীমানার বাইরে নিয়ে যায়। তো এইটাকে মানুষ দেখতে পায় না। আর যদি একটা কথা হচ্ছে কোভনেন্ট অনুসারে 2 নম্বর কোভনেন্ট যেটা বলে অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অধিকার অনুসারে যদি কোনো দেশের লোক না খেয়ে থাকে তাহলে সে দেশের সরকার তার জন্য এটা মানবাধিকার লঙ্ঘন। তথ্য হচ্ছে 2000 সনের তথ্য, 2002 সনের তথ্য অনুসারে পৃথিবীতে 84 কোটি লোক না খেয়ে থাকে এখনো, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ধনী দেশে 4 কোটি লোক। আমি সংক্ষেপে বলছি 39.4 মিলিয়ন। তাহলে এইখানে আমি বলছি অর্থনৈতিক অধিকারকে যদি আমরা মানবাধিকার বলে ধরে নিতাম, খাইতে পারার অধিকার মানবাধিকার বলতাম, তাহলে হয়ে যেত। এই জন্য বলেছিলাম এই ঘোষণা তো ঘোষণা, কাজে আইন নয়, এবং এটা এমনকি সার্বজনীন নয়। এখন যে মানবাধিকার কিনা, আমি যে মানবাধিকার বলতে কি বুঝি, মানবাধিকার হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় বা আন্তর্জাতিক গোষ্ঠীর মাতৃদুগ্ধের মতো। সমস্যা হচ্ছে এই মাতৃদুগ্ধ নানা ফ্লেভারে, সফট ড্রিঙ্কের মতো, কফির মতো প্রবল। আপনি কোনটা নেবেন? অর্থনৈতিক অবরোধ করবেন মানবাধিকার লঙ্ঘনকারীর বিরুদ্ধে, নাকি তার বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপ করবেন? 1990 সনের পর থেকে ইরাকে ধরেন 1990 থেকে 2003 পর্যন্ত অর্থনৈতিক অবরোধ দিয়ে কয়েক লক্ষ শিশুকে হত্যা করা হয়েছে। তাহলে এটা মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে একটা প্রতিষেধক, কিন্তু সেইটা প্রতিষেধক কুইনাইন তো জ্বরের চেয়ে বেশি খারাপ হয়েছে সেখানে। আজকে কিউবার বিরুদ্ধে দেখেন, যে কিউবাতে মানবাধিকার অন্তত মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি আছে, অন্তত খাদ্য এবং শিক্ষা এবং চিকিৎসার অধিকারে, তার বিরুদ্ধে 50 বছরের বেশি কাল ধরে সে অবরোধ করে রেখেছে। তাহলে আমরা কোন আদর্শ অনুসরণ করব? আমাদের বাংলাদেশে যখন বলকে বাস্তবতার সাথে খাপ খাইয়ে চলতে হবে, আমরা তো মার্কিন বাস্তবতার সাথে খাপ খেয়ে চলছি, এটাতে প্রতিবাদ করছি না। কিউবার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের ক্ষেত্রে জাতিসংঘের অনেক সদস্য রাষ্ট্র বিরোধিতা করেছে, ইনফ্যাক্ট সবাই করেছে সর্বশেষ, শুধু 2টি ক্ষুদ্র রাষ্ট্র ছাড়া, একটা ইসরায়েল আর একটা মার্শাল আইল্যান্ডস। এটা আমি বলছি কিউবার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধকে জাতিসংঘের আর কোনো সদস্য স্বীকার করেনি। তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের ইচ্ছা আছে বলে এটা হচ্ছে। আমি কথাটা সংক্ষিপ্ত করি। ধরুন একটি দেশে কোনো লোক আইন লঙ্ঘন করে, পুলিশ তাকে ধরবে, রাষ্ট্র তাকে শাস্তি দেবে। আন্তর্জাতিকভাবে কোনো রাষ্ট্র যাকে বলা হয় রোগ স্টেট, সে যদি মানবাধিকার লঙ্ঘন করে তাহলে তার বিরুদ্ধে প্রতিকার কি? এখনো আন্তর্জাতিক আইনে আইনগত কোনো প্রতিকার নেই। ফোর্স প্রয়োগ করা যাবে না, যুদ্ধের পক্ষে প্রচারণা করা যাবে না। ওই যে কোভনেন্ট 1946 সনের সিভিল এন্ড পলিটিক্যাল অ্যাক্ট, তাদের 20 নম্বরে বলা আছে যুদ্ধের পক্ষে কোনো প্রচার করা যাবে না। কিন্তু তারপরেও মার্কিন যুক্তরাষ্ট্র ওইখানে আপত্তি দিয়ে এটাকে রেটিফাই করেছে যে আমরা যুদ্ধের পক্ষে প্রচার করতে পারি। তারপরে করুন, এখনো বলা হচ্ছে কি, যখন বসনিয়াতে যখন কথা হলো যে এখানে সামরিক হস্তক্ষেপ করা যাবে কিনা, তারা পারলো না, ন্যাটো দিয়ে করলো। আমি বলছি বিভিন্ন জায়গায়, ইরাকের সময় সারা পৃথিবী তাকে সমর্থন করেনি, তারপরেও সেখানে তারা বলছে রেজিম চেঞ্জ করব। তাহলে অর্থনৈতিক অবরোধ, প্রত্যক্ষ সামরিক হস্তক্ষেপ, এগুলি কি মানবাধিকার বাস্তবায়নের পদ্ধতি? কিন্তু ধরুন এখন রোহিঙ্গা সমস্যার কথা আমাদের পাশের দেশ আছে, সেখানে তারা তা করবেন না। বাংলাদেশকে বলছে তুমি বর্ডার খুলে দাও। এখানে অর্থনৈতিক অবরোধ ছাড়াও আসল যেটা করা উচিত সেটা ডিপ্লোম্যাটিক প্রেসার। যেখানে আপনি যেমন ধরেন দক্ষিণ আফ্রিকার কথা বলে আমি শেষ করি। দক্ষিণ আফ্রিকায় যে অ্যাপারথাইড নীতি 1948 সন থেকে চালু ছিল, সেটার বিরুদ্ধে যখন দক্ষিণ আফ্রিকার জনগণের সংগ্রাম এবং পাশের দেশ অ্যাঙ্গোলার লোক কিউবানরা গিয়ে সেখানে লড়াই করলো, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উপর চাপ দিল। সেই চাপেরও পদ্ধতি কি? আস্তে আস্তে অর্থনৈতিক অবরোধ দিয়ে দক্ষিণ আফ্রিকার অর্থনীতিকে দুর্বল করা যায়নি, যেটা ইরাককে করা গেছে। কি কিছু করছে? তার যে ইংরেজিতে বলে ডিলেজিটিমাইজেশন, এর কারণে তারা আপোষ করতে শেষ পর্যন্ত বাধ্য হয়েছে। কিন্তু অন্য জায়গায় যেখানে মানবাধিকার লঙ্ঘনকারী শত শত দেশ আছে, আজকে যে গুমের কথা আমরা বললাম, দক্ষিণ আমেরিকায়, ল্যাটিন আমেরিকায় 80-র দশকে এটা আকসার হচ্ছিল, গুয়াতেমালা, এল সালভাদরে, নিকারাগুয়ায়। সেগুলোর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র কিছু বলে তো নাই, বরং সেগুলো উৎসাহিত করেছে, পুরস্কৃত করেছে। কাজে এইসব বাদ দিয়ে আপনি বাংলাদেশে হঠাৎ করে অর্থনৈতিকভাবে অবরোধ করেও, ধরুন বাংলাদেশে এখন মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, আমাকে এই নৈতিক দায়িত্ব নিতে হবে। আপনি কি মার্কিন যুক্তরাষ্ট্রকে আহ্বান জানাবেন বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ করার জন্য? তা তো করবেন না। তাহলে
আপনি যা বলছেন তার পরিণতি সম্পর্কে আপনাকে উদ্দেশ দিতে হবে। তাহলে আমরা কি করে রোধ করব? একমাত্র গণ আন্দোলনের মাধ্যমে এটা করা যেতে পারে। আগে বলতো মোরাল পারসুয়েশনের মাধ্যমে। যদি মোরাল পারসুয়েশন কাজ না করে, তাহলে আপনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে হাত দেবেন। এই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মানবাধিকার শব্দটি হচ্ছে মাতৃদুগ্ধের মতন। এটা সমস্যা হচ্ছে কোন পাত্রে পরিবেশন করবেন। ধন্যবাদ। আমি বিচারপতি আমিনুল ইসলাম আপনার কাছে আবার আসবো। আমরা জানি যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বা দেখভাল করার জন্য একটি সংস্থা, যেটা জাতীয় মানবাধিকার কমিশন, গঠিত হয়েছিল 2008 সালে। কিন্তু সেই সংস্থাটি কিন্তু মানে তেমন কোনো অবদান রাখতে পারছে না আমরা যা জানি। এবং একটি খুবই দুর্ভাগ্যজনক তথ্য যে সেই মানবাধিকার কমিশন আইনের 18 নম্বর ধারায় বলা আছে যে তারা সবকিছু তদন্ত করতে পারবে, কিন্তু পুলিশ বা র্যাবের কোনো ঘটনা তাদের তদন্তের বাইরে, তাদের অধিকার নেই তদন্ত করার। এখন এই দুটি সংস্থাই কিন্তু সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করে, কিন্তু তাদের বিরুদ্ধেই কমিশন কোনো তদন্ত করতে পারবে না, পদক্ষেপ নিতে পারবে না। হ্যাঁ, এতেই তো বোঝা যাচ্ছে যে আমাদের সরকার যারা পরিচালনা করছে তাদের পলিটিক্যাল কমিটমেন্টের অভাব আছে মানবাধিকারকে এই দেশে সুপ্রতিষ্ঠিত করার ব্যাপারে। কারণ মানবাধিকার সংস্থা একটা ছোট জনগণ না, তারা আমার আপনার বেলায় কিছু করতে পারবে, করে জানাতে পারবে, কিন্তু আসল যারা প্রতিদিন প্রতি মুহূর্তে মানবাধিকারকে লঙ্ঘন করছে তাদের ব্যাপারে কোনো তদন্তও করতে পারবে না, তাদের ব্যাপারে কোনো সুপারিশও করতে পারবেন না। উনি যে কথাটা বললেন, এখন ওই ইটারনাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ ডেমোক্রেসি। এখন আমরা আমাদের অধিকার সম্বন্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে, সংগঠিত হতে হবে, এবং এটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং সরকারের উপর চাপ সৃষ্টি করে সরকারকে বাধ্য করতে হবে তারা আমাদের সংবিধানে যে মানবাধিকার, এই যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, দেখুন প্রায় সবগুলি আমাদের পার্ট 3-তে আছে, পার্ট 2 এন্ড পার্ট 3-তে অলমোস্ট সবগুলি আমার সাংবিধানিকভাবে আমাদের এখানে স্বীকৃত, কিন্তু সেটাও আমরা বাস্তবে দেখতে পাচ্ছি না। তো সেইটা করতে হলে আমাদের হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, এবং আইনের শাসন আমাদের টক শোতে কথা বলে আর বাইরে কথা বলে হবে না। তাহলে আমাদের একটা সাংগঠনিক পদক্ষেপ নিতে হবে, এবং সেটা নিতে হবে নাগরিক সমাজের পক্ষ থেকে। কারণ আমরা দেখি রাজনীতি যারা করেন তারা তাদের দলীয় স্বার্থে কাজ করেন, তারা কিন্তু তাদের কাছে দেশের স্বার্থটা বর্তমান রাজনীতিবিদদের কাছে প্রধান হিসাবে বিবেচ্য হচ্ছে না। সুতরাং তাদেরকে যদি আমরা সঠিক পথে আনতে চাই, বিশেষ করে আজকে আমরা যে বাংলাদেশে স্বাধীনতা মুক্তিযুদ্ধের যে নেতৃত্ব দানকারী দল, সেই দল কিন্তু আজকে ক্ষমতায়, মুক্তিযুদ্ধের চেতনাকে যাদের লালন এবং পালন করার কথা তারা আজকে ক্ষমতায়, এবং বিরাট জনসমর্থন নিয়ে তারা ক্ষমতায় আসছেন। কিন্তু এই জায়গাটাতে দেখা যাচ্ছে তারা তাদের আন্তরিকতা বলবেন বা ব্যর্থতা বলবেন, কি বলবো, যে তারা তো মুক্তিযুদ্ধতে স্বপ্নগত বাস্তবায়িত করার ক্ষেত্রে তারা একটু অবহেলা করছে। আমি একটু যোগ করি স্যারের কথার সাথে। আপনি শুরুতে যেটা শুরু করেছিলেন যে মানবাধিকার লঙ্ঘন কত প্রকার ও কি কি, সরকার তো লঙ্ঘন করছে, কিন্তু মানবাধিকার লঙ্ঘনের আরো একটি ঘটনা ঘটছে যেটা বেসরকারিভাবে হচ্ছে, নাগরিকদের মধ্যে হচ্ছে, পরিবারের মধ্যে হচ্ছে। এখন আমাদের মধ্যে এটা লুকানোর কোনো উপায় নাই, যাকে আমরা জঙ্গি তৎপরতা বলছি, এটাও মানবাধিকার লঙ্ঘন। কিন্তু সেই মানবাধিকার লঙ্ঘন দমন করতে গিয়ে আমরা আবার নতুন করে মানবাধিকার লঙ্ঘন করতে পারি না। যেমন প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে যুদ্ধ অপরাধীদের বিচার। যুদ্ধ অপরাধীরা যে অপরাধ করেছিল, যুদ্ধের সময় যারা নিরীহ লোকদের হত্যা করেছিল, বুদ্ধিজীবীদের হত্যা করেছিল উদাহরণস্বরূপ, সেটা স্পষ্টই মানবতা বিরোধী অপরাধ। কিন্তু তাদেরকে তো আমরা গুলি করে হত্যা করছি না, বিচার করছেন, তাহলে আপনি সেখানে আইনের শাসনের পরিচয় দিচ্ছেন। এখন জঙ্গি তৎপরতা যারা জড়িত, যারা আপনার বিরুদ্ধে অস্ত্র ধরেছে, যুদ্ধে যারা মারা যাবে তাদের ঠেকাতে পারবেন না। যেমন উদাহরণস্বরূপ হোলি আর্টিজানের ঘটনা বা আরো 2-1টা ঘটনা আছে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে যদি আপনি কথায় কথায় হরে ধরে করেন, আমরা আইনের ভাষা একটা বলি, চুরির জন্য যদি মৃত্যুদণ্ড হয়, খুনের জন্য যদি মৃত্যুদণ্ড হয়, চোর তো সবসময় তখন হত্যাই করবে, সে জানে যে চুরিতে যদি আমি অভিযুক্ত হই আমার মৃত্যুদণ্ড হবে, তখন আমি খুন করলে আমার কি এসে যায়। এই জন্য সব ধরনের অপরাধে একে শাস্তি দেওয়া যাবে না। আমরা যদি এই জন্য জঙ্গিদের ক্ষেত্রেও এনকাউন্টার ব্যবহার করেন এবং সাধারণ চোর বা ডাকাতের ক্ষেত্রেও করেন, তাহলে যে উদাহরণটা স্থাপিত হবে এটা ভয়াবহ। এবং এইটা আমি বলছি, এটার নাটের গুরু হচ্ছে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র। তারা পরিষ্কার করে বলছে যে জঙ্গি অপরাধের জন্য আমাদের কম্প্রোমাইজ করতে হবে। কম্প্রোমাইজ কে করেছে? মার্কিন যুক্তরাষ্ট্র বলি, সরকার করেছে, মিডিয়া করেছে এবং নাগরিকরা করেছে। দেশে আজ কোনো বুদ্ধিজীবী আছে? আমি তো মনে করি আমাদের বুদ্ধিজীবীরা বিলুপ্ত প্রায় প্রাণী হয়েছেন, কারণ দেশে শুধু মিডিয়া আছে। টেলিভিশন ছাড়া যেন আমরা বুদ্ধিজীবী মানে আছেন, সুলতান আপারা কাজ করছেন, আমি তাদের সম্মান রেখে বলছি, কিন্তু ব্যাপক সেই বুদ্ধিজীবী কোথায়?
মানে যারা এটার বিরুদ্ধে প্রতিবাদ করবেন। ধন্যবাদ। আমি একটু সুলতান আপার কাছে আসবো। আপা, এই আলোচনার প্রেক্ষিতে আপনি যদি কিছু বলেন, এবং একটি বিষয় আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে আমরা মাঝে মাঝেই দেখি যে মানবাধিকারের নামে আবার এমন ধরনের কিছু কথাবার্তাও বলা হয়, বিশেষ করে জাতিসংঘ বা আন্তর্জাতিক কিছু সংস্থা আছে, যেমন আমরা জানি যে হিউম্যান রাইটস ওয়াচ নামে একটা সংস্থা, যারা নাকি অনবরত আমাদের মানে যে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে প্রশ্ন তুলেই যাচ্ছে। তো তাদের কাছে কিন্তু ৭১ সালে যে অপরাধটা হয়েছে মানবতার বিরুদ্ধে, সেটি বড় হয়ে দাঁড়ায়নি। তাদের কাছে এই অপরাধীদের স্বার্থটাই বড় হয়ে দাঁড়িয়েছে। তো এইটি একটি মানে কনফিউশন তৈরি করে কিন্তু না, আমি এই ব্যাপারে যে কথাটা স্পষ্ট করে বলতে চাই মোর্শেদ, সেটা হলো যে একটু আগে সলিমুল্লাহ যে কথাটা বললেন যে মানবাধিকারের কি বলে মানবতা বিরোধী অপরাধ যারা করেছিল কিংবা যুদ্ধ অপরাধের জন্য যারা অভিযুক্ত হয়েছিল, আমরা কিন্তু তাদেরকে অনেক মানুষের চাপ থাকা সত্ত্বেও সেরকম ভাবে বিনা বিচারে কোনো হত্যাকাণ্ডের শিকার হতে দেয়নি, তাই না? একদম একটা বিস্তৃত এবং অনেক ব্যাপক একটা বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু আমরা তাদের শাস্তিটা নিশ্চিত করেছি। আমি তাদের আপিলের সুযোগ রাখা হয়েছে, যেটা অন্যান্য কোনো দেশে যুদ্ধাপরাধের হয় না। যে ঘটনার সঙ্গে জড়িত যারা থাকে তাদের জন্য হয় না। আমি নিজে গোলাম আজমের বিরুদ্ধে যে সাক্ষী দিয়েছি, আমি 2 দিন ধরে আমার বক্তব্য উপস্থাপন করেছি, কিন্তু আমাকে জেরা করা হয়েছে 2.5 দিন ধরে, এবং প্রতিটি বাক্য নিয়ে প্রায় জেরা করা হয়েছে। এবং যেভাবে সেটা সাজানো হয়েছিল যে সবার সামনে যারা আমাদের জন্য যারা কাজ করছেন সেই আইনজীবীদের সামনে যেমন কম্পিউটার রাখা আছে, যারা বিপক্ষ দলে আইনজীবী আছেন তাদের সামনে কম্পিউটার রাখা আছে, যেটা সঙ্গে সঙ্গে লেখা হয়ে যাচ্ছে, এবং যদি কোনো একটা শব্দে হবে হয় এটার মধ্যেও যদি তফাৎ করা হয়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু তারা আপত্তি দিতে পেরেছেন যে না, উনি তো হয় বলেননি, উনি বলছেন হবে। হ্যাঁ, সেইভাবে কিন্তু, এবং এটা অত্যন্ত খোলামেলা একটা কিন্তু ট্রায়ালের মধ্যে দিয়ে হয়েছে। ক্যামেরা নিয়ে ঢুকতে পারে নাই মিডিয়া, কিন্তু টেলিভিশনের কর্মীরা কিন্তু সেখানে থাকতে পেরেছে। তো আমরা তো সেইভাবে এই বিচারটা করেছি। সেই জায়গায় যখন হিউম্যান রাইটস ওয়াচ কিংবা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এত অস্থির হয়ে আকুল হয়ে কিছু কিছু মন্তব্য করছেন, আমি মনে করেছি সেটা খুব অন্যায্যভাবেই তারা করেছে এবং খুব খণ্ডিতভাবে তারা করেছে। বাংলাদেশে কিন্তু মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি হিসাবে বহাল আছে, শুধুমাত্র যুদ্ধ অপরাধের জন্য না, সাধারণ অপরাধী ক্রিমিনাল যারা তাদের জন্য। সেই ক্ষেত্রে তো তারা বলে না, এক একদিন তো 9 জন 10 জনের করে বিচারপতি মহোদয় এখানে আছেন, 9 জন 10 জন করে এক একজনের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে, রায় হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে সেটা কার্যকর করা হয়েছে। সেটা নিয়ে কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিংবা হিউম্যান রাইটস ওয়াচ একটা কথাও বলেনি। আমার তাদের কাছে এই প্রশ্নটা রয়েছে। সলিমুল্লাহ অত্যন্ত গভীরভাবে কিছু তাত্ত্বিক বিশ্লেষণ এখানটায় দিয়েছেন, এবং আমি তার সঙ্গে ওই জায়গায় একমত যে যারা আমাদেরকে বারবার করে এই সমস্ত ব্যাপারে শিক্ষা দিতে আসে তাদের নিজেদেরই কিন্তু অনেক দুর্বলতা রয়েছে। এবং আজকে বাংলাদেশে আমরা মানবাধিকারের ক্ষেত্রে পিছিয়ে আছি, সারা বিশ্বেই তো পিছিয়ে আছি, এবং সারা বিশ্বে এই যে আমরা পিছিয়ে আছি এটার কারণ কিন্তু এই ধরনের হঠকারিতা, তাদের এই ধরনের অনান্তরিক এবং কৃত্রিমতা ভরা যে কিছু কিছু বিষয় রয়েছে, সেটার জন্য আজকে কিন্তু এত চেষ্টা সত্ত্বেও মানুষ তো কম চেষ্টা করেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্যায়ে আমরা আরো এটা গভীরভাবে দেখেছি, কিন্তু তার আগেও তো মানুষের ন্যায় বিচারের একটা বোধ ছিল, মানবাধিকারের একটা বোধ ছিল। অ্যান আই ফর অ্যান আই যখন বলেছে, তখন তো সেটা চোখের বদলে চোখ নাও সেটা বলে নাই, বলেছে যে তুমি যদি একটা চোখ কেউ নিয়ে নেয় তুমি তার চোখের বেশি কিছু নিতে পারো না। কোড অফ হামুরাবি তো সেটাই বলেছে, ক্ষমা করে দেওয়াটা আরো শ্রেয়। হ্যাঁ, ক্ষমা করে দেওয়াটা আরো আমি একটা ফুটনোট দেই এই বিষয়ে। আমেরিকার সাথে যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপীয় ইউনিয়নের প্রধান পার্থক্য হচ্ছে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে। মার্কিন যুক্তরাষ্ট্রের মৃত্যুদণ্ড এখনো বহাল আছে প্রায় 25টার মতো অঙ্গরাজ্যে, কিন্তু ইউরোপ এটাকে বাতিল করেছে, ইংল্যান্ড শুদ্ধ, ফ্রান্স শুদ্ধ 1980 পরে। হ্যাঁ, সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে তারা তত্ত্বকতা যখন তুলেছেনই বলি, ফরাসি বিপ্লবের যে ঐতিহাসিক ঘোষণা, যেটা লিবার্টি ইকুয়ালিটি ফ্রেটার্নিটির ঘোষণা 1799 সনের, সেইটার মতে সেটা সার্বজনীন মানবাধিকারের কথার কাছাকাছি, যদি বলছে রাইটস অফ ম্যান অ্যান্ড দ্য সিটিজেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাংবিধানিক ঘোষণা, তাদের সংবিধানে, এটা তো মার্কিন নাগরিকদের জন্য প্রযোজ্য। এই কারণে তারা বলছে যুক্তরাষ্ট্রে কিন্তু মৃত্যুদণ্ড এখন বহাল আছে, সব অঙ্গরাজ্যে নেই, কিন্তু কোথাও কোথাও আছে, ইউরোপে নেই। এখন আমাদের দেশের ক্ষেত্রে সমালোচনা করার ক্ষেত্রে তারা তাহলে কোন মাপকাঠি ব্যবহার করবে? আপার কথা শুনে আমি একটা শব্দ যোগ করলাম, তাদের নীতি স্ববিরোধীও বটে। তারা থিওরিটিক্যালি কি বলেন স্যার? তারা বলছে কি আমরা
দুই বিপ্লবী ঐতিহ্যের উত্তরাধিকারী, মার্কিন স্বাধীনতা সংগ্রামের উত্তরাধিকারী আর ইউরোপে ফরাসি বিপ্লবের উত্তরাধিকারী। এবং তার এটাকে রেভলিউশনারি কনসেপ্ট করেন রিচার্ড ফল্ক নামে একজন বিখ্যাত আন্তর্জাতিক আইনজীবী আছেন, প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি পরিষ্কারই বলেছেন ইট ইজ দ্য কনসিকুয়েন্স অফ টু ডুয়াল রেভলিউশনারি লিগেসিস, এটা বলছেন। আমি সেটার একটু সাইড করলাম আর কি। স্যার, আরেকটা বিষয় আসবো আমি, যে এখন তো একটা বড় সমস্যা দেখা যাচ্ছে বিশ্বব্যাপী, সেটা হচ্ছে অভিবাসীদের সমস্যা, এবং অভিবাসীদের মানবাধিকার নিয়ে অনেক কথা হচ্ছে, সেই ক্ষেত্রে অনেক লঙ্ঘন হচ্ছে। এবং সম্প্রতি আমরা যেটা দেখছি মিয়ানমারে যেটা হচ্ছে রোহিঙ্গাদের ব্যাপারে অত্যন্ত মানে খারাপ কিছু ব্যাপার হচ্ছে, যেটা একেবারেই কি বলবো সভ্যতার ইতিহাসে বিরল। কিন্তু সেইটার ব্যাপারে কিন্তু আন্তর্জাতিক সংস্থাগুলো বা অন্যান্য রাষ্ট্র তেমন সোচ্চার হতে আমরা দেখছি না। এবং মিয়ানমারেও অং সান সু চি তিনিও সমালোচিত হচ্ছেন যে তিনিও ওই রোহিঙ্গাদের পাশে দাঁড়াচ্ছেন না বা তাদের কষ্টটা তুলে ধরছেন না। তো বিশ্বব্যাপী অভিবাসীদের যে মানবাধিকার সেই ব্যাপারে একটু বলবেন নাকি কিছু? ওই যে সলিমুল্লাহ সাহেব যেটা বললেন যে ডাবল স্ট্যান্ডার্ড, তারা বাংলাদেশ হলে বা অন্যান্য যেখানে তাদের কর্তৃত্ব খাটাতে পারবে সেখানে। আজকে আমেরিকা যুক্তরাজ্য তাদের দৃশ্য হইল মিয়ানমারের খনিজ সম্পদ, সেখানে ব্যবসা সম্প্রসারণ করা। সুতরাং সেখানে আজকে রোহিঙ্গাদের উপর তারা যেটা করছে, রোহিঙ্গাকে একেবারে নির্মূল করার যে প্রচেষ্টা চালাচ্ছে মিয়ানমার সরকার, এটা শুধু মানবাধিকার লঙ্ঘন, এটা মানে আন্তর্জাতিক অপরাধ। আপনি তো তাদের বিরুদ্ধে ইরাকে আপনি যে কারণে করেন, আজকে কেন যুক্তরাষ্ট্র আগে আসে না, যুক্তরাজ্য আগে আসে না, একটা কথা বলেন না কেন যে তুমি 24 ঘন্টার মধ্যে এটা বন্ধ করো, তা না হলে তোমাদের বিরুদ্ধে আমরা অর্থনৈতিক দিব বা আমরা সামরিক হস্তক্ষেপ দিব। নেয় না কেন? যেমন আমরা দেখি ইসরায়েল যখন রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস করে ফিলিস্তিনের উপর, এবং তাদের যেই ভূখণ্ড ছিল তার 4 ভাগের 3 ভাগ ফিলিস্তিনিরা আর ইসরায়েল নিয়ে গেছে, টু শব্দ নাই, বরং যত রকমের সাহায্য দেওয়া যায় ইসরায়েলকে দিচ্ছে। এটা কারণ হলো ওই তারা যাদেরকে দিয়ে তাদের স্বার্থ উদ্ধার হবে, যাদেরকে তারা হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পারবে, সেখানে তারা চোখ বন্ধ করে রাখবে, সেখানে তারা কোনো কথা বলবে না। আর যেখানে দেখা যায় যে না তাদের কথা শুনছে না, তাদেরকে আবার আয়ত্তে আনার জন্যে তাদের উপর যে ওই তখন আবার এই অস্ত্রটাকে ব্যবহার করা হয়। সুতরাং এই ডাবল স্ট্যান্ডার্ডটা আপনার পাশ্চাত্য জগতে সব রাষ্ট্রগুলি এটা আপনার পালন করছে। এই অভিবাসনদেরও তো আপনার অভিবাসন তাদের মানবাধিকার আছে, তাদের নাগরিক অধিকার না থাকতে পারে। কিন্তু আমি যখন আমেরিকায় যাব, আমি যদি টুরিস্ট হিসেবেও যাই, আমি অভিবাসী না, আমি যদি বেড়াতেও যাই, তখনও তো আমার সামগ্রিক মৌলিক অধিকার সংরক্ষণের দায়িত্ব হলো কিন্তু সেই দেশের সরকারের। আপনি দেখেন পাসপোর্টও সেটা লেখা থাকে যে যখন যাচ্ছে তার সার্বিক নিরাপত্তার বিধান করা। কিন্তু এইটা আমরা দেখছি পদে পদে করছে না, এবং করছে না তারা যারা আজকে পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে, যারা আজকে মানবাধিকারের কি বলবো হোতা হিসেবে কাজ করছে। এখন তাদের শক্তি এত বেশি, সামরিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি তাদের সারা বিশ্বে এত বেশি। সুতরাং আমাদের মতো ক্ষুদ্র একটা দেশকে তারা অঙ্গুলের নির্দেশে যখন যা খুশি বলতে পারে বলার চেষ্টা করে। ধন্যবাদ আপা। আবার আপনার কাছে আসবে, একটু দেশে ফিরে আসি আবার। আলাপ হচ্ছিল যে সংখ্যালঘুদের উপর নির্যাতন, হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে এবং আদিবাসীদের উপর নির্যাতন হচ্ছে, খ্রিস্টানদের উপর হচ্ছে, অন্যান্য ধর্মাবলম্বীদের উপর হচ্ছে, এবং নারীদের উপর, শিশুদের উপর, যেটি আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে। কিন্তু তো সেখান থেকে পরিত্রাণের উপায়টা কি, বা এইগুলো কেন এত আশঙ্কাজনক? মোর্শেদ, ঘুরে ফিরে আমাদের যে একই কথা অনেক দিন ধরে বলে যেতে হচ্ছে, এটা কিন্তু খুবই দুঃখের বিষয়, কিন্তু উপায় নাই, বলতেই হয়। সেটা আজকেই আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম যে নাসিরনগর কিংবা আমাদের যে গাইবান্ধায় যে ঘটনা ঘটলো, শৈলকুপায় হয়েছে, টাঙ্গাইলে হয়েছে, বিভিন্ন ঝিনাইদহে হয়েছে, সমস্ত ক্ষেত্রে যে বিষয়গুলি যে আজকে এতদিন ধরে এই ঘটনাগুলি ঘটছে, আমরা খুব নাগরিক কিছু কি বলে, যেটা সলিমুল্লাহ বললেন যে নাগরিকদের পক্ষ থেকে চাপ সৃষ্টি করা কিংবা এটা নিয়ে অনেক কথাবার্তা হওয়ার ফলে যতটুকু আমরা দেখতে পেয়েছি যে কিছু কিছু ক্ষেত্রে কয়েকটা গ্রেফতারের ঘটনা ঘটেছে। কিন্তু তৎপরবর্তী যে কাজগুলি,
সেই কাজগুলির কিন্তু কোনো রকম আমরা আর দেখতে পাই না, অগ্রগতি দেখতে পাই না কখনোই। এবং আজ পর্যন্ত 2001 সাল থেকে যতগুলি ঘটনা ঘটেছে, একটি ঘটনারও কিন্তু বিচার হয়ে কেউ যে শাস্তি পেয়েছে যারা ঘটনা ঘটিয়েছে, এই নজির কিন্তু আমাদের সামনে নেই। আর আরেকটা বিষয় কি হয়, যেটা নিয়ে বারবারই আমরা কথা বলছি, সেটা হলো যে হ্যাঁ, গ্রেফতার হবে, পুলিশ হয়তো কিছু কাজও করবে, চার্জশিটও দেবে, কিন্তু এমন ধারায় সেই মামলাগুলি তারা দায়ের করবে যে সেই ধারায় এদের কোনো শাস্তি পাওয়ার নিশ্চিত করা যায় না। বরং দেখা যায় যে ধারাগুলি এমনই এক একটা অপ্রাসঙ্গিক হয় এবং যেটা আসল ঘটনার সঙ্গে কিংবা আসল ব্যক্তির সঙ্গে কোনো রকম ভাবে যুক্ত থাকে না। তার ফলে এরা সেই জায়গায় যেয়ে কিন্তু বেরিয়ে যায়, এবং বেরিয়ে যখন আসে তারা কিন্তু দ্বিগুণ তেজে আবার এই কাজগুলি করার চেষ্টা চালিয়ে যায়। এবং অনেক ক্ষেত্রেই সেটা হচ্ছে, আমি টাঙ্গাইলের ঘটনা জানি, যেখানে জামিন পেয়ে এসে আবার তাদেরকে হুমকি দিয়েছে, আবার বলেছে যে আমাদের কি করতে পারলে, এই তো দেখো। এবং তার ফলে যাদের উপরে এই অত্যাচার হচ্ছে তারা কিন্তু দ্বিগুণ দুর্বল বোধ করে নিজেদেরকে। এবং আজকে যে ঘটনাটা ঘটছে, নাসিরনগরের ঘটনা যদি ধরি মোর্শেদ, যে সাইবার ইয়েতে করে ঘটনাটা ঘটানো হলো, এবং সেটা সুপরিকল্পিত, যদি নাও বলি পরিকল্পিত একটা ঘটনা। 2 দিন ধরে সেটা নিয়ে মাইকিং হয়েছে, প্রশাসনের কাছে যাওয়া হয়েছে, অনুমতিও নেওয়া হয়েছে যে সেখানে সমাবেশ করা হবে। তারপরে রসরাজকে ধরাও হয়েছে। আজকে 10ই ডিসেম্বর মানবাধিকার দিবসে দাঁড়িয়ে আমি যদি শুধু রসরাজের কথাটা বলি, যে একটি নিরীহ ব্যক্তি জেলের মধ্যে বন্দী অবস্থায় দিন কাটাতে বাধ্য হচ্ছে, কারণ আমরা এমন একটা সমাজের মধ্যে বাস করি যে সমাজে একজন নিরীহ ব্যক্তিকে আমরা নিরাপত্তায় দিতে পারি না। কারণটা তো দেখানো হচ্ছে যে তাকে নিরাপত্তার জন্য আটকে রাখা হয়েছে। তো যেই লোক কোনো দোষ করেনি, প্রমাণিত, প্রাইমা ফেসি যে কথাটা আমরা বলি, প্রমাণিত যে তার কোনো দোষ নেই, দোষ অন্যজন করেছে, পাওয়াও গেছে কার মোবাইল থেকে সেই ছবি ছাড়া হয়েছিল, তারপরেও এই ব্যক্তি কেন জেল খাটতে বাধ্য হচ্ছে? এরকম তো বেশ কিছু ঘটনা আমাদের জানা আছে, হোমনার ঘটনা, অন্যান্য অনেক ক্ষেত্রে। উত্তম বড়ুয়া রামুর, কতদিন ধরে মানুষটা উধাও হয়ে যেতে বাধ্য হলো। একটা সভ্য সমাজে আমরা বাস করি যে একজন নিরপরাধ ব্যক্তি, সে তার পরিবারের সঙ্গে বাস করতে পারে না, সেরকম একটা দেশ তৈরি করেছি আমরা। তার কারণ সে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ। রসরাজ জেল খাটছে কারণ সে হিন্দু সম্প্রদায়ের মানুষ। এবং একেবারে বিনা দোষে একটা পুরা সম্প্রদায়ের উপরে এই ধরনের একটা আক্রমণ হলো, আমরা সেটা প্রতিহত করতে পারলাম না, প্রতিহত তো করতেই পারলাম না, প্রতিকার পর্যন্ত দিতে পারছি না। যে এরকম পরিস্থিতি হলে যারা সংখ্যালঘু, যারা হিন্দু সম্প্রদায়ে জন্মগ্রহণ করেছে কিংবা সেই সম্প্রদায়ের সদস্য, বৌদ্ধ, খ্রিস্টান, এরা কিসের জন্য ভাববে যে না এই দেশটা আমাকে সুরক্ষা দিচ্ছে, এটা আমার মাতৃভূমি, আমি এই দেশে আশ্রয় পাচ্ছি, এই দেশের রাষ্ট্র আমাকে, আমার যদি কোনো রকম অধিকার লঙ্ঘনের ব্যাপার থাকে সেখানে দাঁড়িয়ে বলবে যে না এর অধিকার তুমি লঙ্ঘন করতে পারো না। সেই ক্ষেত্রে প্রতি মুহূর্তে আমাদের মেনে নিতে হচ্ছে যে না রসরাজকে জেলে রাখতেই হবে, উত্তম বড়ুয়া দেশে ফিরতেই পারবে না, কিংবা হোমনার যে 2 ছেলে যাদেরকে একজন জেলে আছে আরেকজন অন্য কোথাও চলে যেতে বাধ্য হচ্ছে, তারা আর তাদের জায়গায় ফিরতে পারবে না। তো অপরাধ সংঘটিত হবে, কিন্তু অপরাধীরা বীরদর্পে ঘুরে বেড়াবে কিংবা জামিন পেয়ে বেরিয়ে এসে আবার অপরাধ করবে, কিন্তু যাদের বিরুদ্ধে অপরাধ হবে তারা জেলখানায় বন্দী থাকবে কিংবা দেশ ছাড়া হতে বাধ্য হবে। তো সেরকম যদি পরিস্থিতি হয়, তাহলে প্রথম যে প্রশ্নটা ছিল যে মানবাধিকার পরিস্থিতি নিয়ে আমাদের মন্তব্য কি থাকতে পারে। নারী ও শিশু নিয়ে কিছু বলবেন নাকি? নারী ও শিশু নিয়ে অবশ্যই বলবো যে নারীর প্রতি যে সহিংসতা বেড়েছে, সেখানেও আমাদের একই কথা বারবার, যে যারা এই অপরাধগুলি সংগঠিত করে তারা আসলে শাস্তি পায় না। এই যে আমরা শাহিনুরের কথা জানি, যে শারমিনের বাবা, তার যে পা কেটে ফেলা হলো, এখন গ্রেফতার করা হয়েছে বটে, কিন্তু প্রথম দিকে তাকে কি যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে। আরেকটি ভাইয়েরও কিন্তু অঙ্গহানি ঘটানো হয়েছে বোনের উত্ত্যক্তকারীকে থামাতে গেছিল বলে। রাষ্ট্র কেন তড়িৎ গতিতে এই কাজগুলি করতে পারে না? এখানে একটা কথা বলতেই হয় মোর্শেদ, আমি না বলে থাকতে পারি না, যে আমরা তো দেখেছি যে আইসিটি অ্যাক্ট কিংবা অন্য অনেক আইনের মাধ্যমে কারোর বিরুদ্ধে 1 লাইন কথা লিখলে পরদিনই গ্রেফতার হয়ে যাচ্ছে, দ্বিতীয় দিনই তার শাস্তি হয়ে যাচ্ছে। তো এই এত বড় অপরাধের ক্ষেত্রে আমাদের পুলিশ বাহিনী কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই কাজগুলি করতে পারে না কেন? কোথায় তাদের বাধাটা? আবার আজকেও কিন্তু আমরা দেখলাম যে একজন স্কুল ছাত্রীকে নির্যাতন করেছে, অপহরণ করা হয়েছে, এবং সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা, মানে একটা আপোষ করা হয়েছিল। তাহলে এই যে এই ধরনের আচরণ আমরা কেন পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে? এটা কি রাজনৈতিক কারণ আছে? এটা সামাজিক কারণ আছে? আমি মনে করি যে হ্যাঁ, আমাদের মানবাধিকারের বোধটা এখন পর্যন্ত এত নিচু স্তরে রয়ে গেছে, এবং কখনো কখনো আমরা অন্যের উপরে যখন শাস্তি হয়
সেটাকে আমরা মানবাধিকারের কোনো লঙ্ঘন বলে মনে করি না। শুধু নিজের উপরে পড়লে তখন মনে করি যে এটা মানবাধিকারের প্রশ্ন। সামগ্রিকভাবে মানবাধিকার সম্পর্কে যে একটা উচ্চ, পরিষ্কার, স্পষ্ট ধারণা, সেটা আমরা কিন্তু এখনো ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করতে পারি নাই। আমাদের এখানে এখন মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় যে অভিযোগটা আছে সেটা আমরা এখন আলোচনা করিনি, সেটা হচ্ছে বিরোধী দলকে নিবর্তন করা। বলছি সেটাও করা হচ্ছে অনেক সময় জঙ্গি বা সন্ত্রাসবাদ দমনের নামে। সেই জন্য বলছি পলিটিক্যাল অপোজিশন যে কাভাবে হোক না কেন তাদেরকে ন্যায্য অধিকার দিয়ে বিচারের মুখোমুখি করাটাই হচ্ছে সর্বোচ্চ পদ্ধতি। যেমন ধরেন আগুন, সন্ত্রাস ইত্যাদির ক্ষেত্রে যারা ধরা পড়েছে নাশকতামূলক বিচার হচ্ছে। মানে জাতিসংঘের তরফ থেকে যে সমস্ত আইনে পরিণত হয়েছে সেটা আমাদের স্বীকৃতি দিতে হবে। আমরা তার যেখানে যেখানে রেটিফাই করেছি সেখানে আমাদের এটা মানতে হবে। আমরা দেখেছি নারী বিরোধী যে সমস্ত কর্মকাণ্ড আছে সেটা জাতিসংঘ রক্ষার চেষ্টা করেছে। বৈষম্য নারীর বিরুদ্ধে বন্ধ করতে হবে, শিশুদের নির্যাতন করা যাবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ করে কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে এখনো পর্যন্ত যে মানবাধিকার লঙ্ঘন সশস্ত্র বাহিনী পুলিশ করছে সেটার বিরুদ্ধেও জাতিসংঘের প্রতিরক্ষার চেষ্টা হয়েছে, কিন্তু কার্যকর হচ্ছে কিনা স্বতন্ত্র কথা। আর একটা হলো শরণার্থী সমস্যা, আর হলো ধর্মীয় সংখ্যালঘু সমস্যা। আজকে ইউরোপে এই যে মেয়েদের হিজাব পরা, আমাদের দেশে আমরা যেটা দেখছি ইউরোপে কিন্তু সেটা একটা ধর্মনিরপেক্ষ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এই জন্য বলছি যে আপনার বিভিন্ন রকমের নারী, শিশু, কৃষ্ণাঙ্গ বা জাতিগত সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু এবং যারা দেশত্যাগী শরণার্থী, যেখানে আমরা রোহিঙ্গাদের কথা পাচ্ছি, সেইগুলির ক্ষেত্রে জাতিসংঘের একটা আর্কিটেকচার আছে, কিন্তু সেটা আমরা বাস্তবায়িত যে সমস্ত রাষ্ট্র করে না তাদেরকে আমরা মানবাধিকার লঙ্ঘনকারী রাষ্ট্র বলি। জাতিসংঘের নতুন যে অ্যাচিভমেন্ট সেটা হচ্ছে জেনেভায় হেডকোয়ার্টার করে হাই কমিশনার ফর এই যে হিউম্যান রাইটস করেছেন। আমাদের সেটা থেকে শিখতে হবে। আমাদের জাতীয় মানবাধিকার কমিশন যেটা করেছে এটা নিয়ে কেউ কথা বলে না, বিরোধী দল খুব বেশি কথা বলছে না। কারণ দেখুন নির্বাচন কমিশনে আমরা অনেক কথা বলছি, তাকে শক্তিশালী করতে হবে, সেই শক্তির ধরনটা হয়তো আমরা জানি না, কিন্তু মানবাধিকার কমিশনকেও শক্তিশালী করতে হবে এইটার দাবি কিন্তু অত প্রবলভাবে ওঠে না। এই জন্য যে ওরা যখন ক্ষমতায় যাবে তখন আবার ওরা মানবাধিকারের ব্যাপারটাতে আপোষ করতে শুরু করবে, সেটাই তাদের না। মানবাধিকার মানে হচ্ছে মানবাধিকার রক্ষার জন্য একটা ক্ষুদ্র মানে অতি অল্প কয়েকজন কর্মচারী বিশিষ্ট হয় না। আমাদের আগে দুর্নীতি দমন ব্যুরো ছিল, ব্যুরোটা এখন কমিশন হয়েছে। কমিশনও মাঝে মাঝে দেখা যায় তৎপর হয়ে ওঠে, মাঝে মাঝে স্তিমিত হয়। যা হোক, আমি তার সমালোচনা করতে এখানে আজকে আসিনি, কিন্তু দেখা যাচ্ছে মানবাধিকার জিনিসটা যদি আপনি লেসে ফেয়ারের হাতে ছেড়ে দেন তাহলে হবে না। রাষ্ট্র কিসের জন্য আছে? জাতিগত ক্ষেত্রে আইন লঙ্ঘনকে দমন করার জন্যই আমরা রাষ্ট্র নির্বাচন করেছি। শুধু সমস্যাটা হচ্ছে আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে, যেটার উপর আমি বারবার গুরুত্ব দিয়েছি। কারণ আন্তর্জাতিক ক্ষেত্রে এমন কোন আন্তর্জাতিক সংস্থা নেই, যদি আমরা ইন্টারপোল ইত্যাদি বলি, এগুলো হচ্ছে ধরার জন্য। কোন রাষ্ট্রের এখন আইনগত ক্ষমতা নেই। এমনকি কসোভোতে যখন হস্তক্ষেপ করা হয় তখন পরিষ্কার করে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলেছেন এই বিষয়ে কোনো আন্তর্জাতিক আইন নেই, কিন্তু ঘটনার আর্জেন্সি লক্ষ্য করে আমরা হস্তক্ষেপ করেছি। সেই জন্য তারা বলছে ইট ইজ লেজিটিমেট বাট ইললিগাল। অদ্ভুত একটা আইনের সময়, এটা সোনার কিন্তু পাথর বাটি, সেই মতো কথা আমরা শুনেছি। কি বলবেন আপনি এই ব্যাপারে? 1 মিনিট সময় আছে আমাদের। সেটাই তো কথা হলো যে আমরা মানে শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে আজকে পরিকল্পিতভাবে মানবাধিকারকে লঙ্ঘন করা হচ্ছে এবং তার অগ্রণী ভূমিকায় আছে এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপের দেশগুলি। এবং আজকে এই যে আপনারা এই যে রিফিউজি স্যার একটু শুধু যোগ করি, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি, বিশেষ করে প্রেসিডেন্ট কার্টারের আমল থেকে তার প্রধান তক্তা, প্রধান উইং হচ্ছে মানবাধিকার। অন্য দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এটাই হচ্ছে তাদের প্রধান বক্তব্য। চীনে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, কিউবায় হচ্ছে এবং ইরাকে হচ্ছে, এবং সেখানে দমন করার জন্য তাদের একটা বাহিনী সবসময় শেষ করতে হবে। হ্যাঁ, চীনের কথা, চীনেও তো অনেক ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, কিন্তু চীনের বিরুদ্ধে তো একটা কথা বলতে সাহস পায় না। দু একটা বলে স্যার, নরম সুরে বলে, চীনে যখন আমার পাল্টা বলে তখন আবার ঠান্ডা হয়ে যায়। ধন্যবাদ। আমাদের শেষ করতে হচ্ছে আজকে। আমরা আশা করব বিশ্বব্যাপী যাই হোক না কেন আমরা আমাদের দেশে মানবাধিকার নিশ্চয়ই রক্ষা করতে পারবো। কারণ আমাদের মুক্তিযুদ্ধের চেতনার যে কয়েকটি স্তম্ভ, তার অন্যতম কিন্তু ছিল আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলব এবং সবার জন্য সমান মর্যাদার একটা দেশ গড়ে তুলব। আমরা আশা করি সেই দিকে উন্নয়নের অন্যান্য সূচকের পাশাপাশি সেই দিকেও আমরা অগ্রসর হব ভবিষ্যতে। অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।